শেখ হাসিনা, এই নামটার মধ্যে একটা ভয় আছে, ভয়। এখানে দেখুন কিভাবে আরাকান আর্মিদেরকে দিয়ে সে ঢাকা দখল করাচ্ছে। তারা কিন্তু রীতিমতো আক্রমণ করতেছে, গুলি চাটতেছে বাংলাদেশের উপর। আপনারা সব কিছু দেখতে পারবেন কি হচ্ছে এবং শেখ হাসিনা কিভাবে এইসব করেছে সব কিছু দেখবেন। যে দেখুন তারা কি করতেছে। শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার ঈশ্বরের পায়ে পড়েছে এই আরাকান আর্মির সমস্যা থেকে বাঁচতে। অন্যদিকে আরাকান আর্মি আবার বাংলাদেশের একটা জেলার অর্ধেকটা দখল করে নিয়েছে। আরও এক এলাকা দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাজ্যটিতে দ্বিতীয় শক্তিশালী সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। যে শেখ হাসিনা নাকি দিল্লিকে বলেছিল ঢাকায় অ্যাটাক করার জন্য। দিল্লিকে তো অ্যাটাক করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে। শেখ হাসিনার যেই কর্মী রয়েছে বাংলাদেশে, তাদেরকে যদি বলতো যে তোমরা গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতা কর্মী তোমরা ঢাকায় অবস্থান করো। আজ তারা ভাবছেন বাংলাদেশ কি তাহলে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে? আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এতে ভারতের কোনো হাত নেই। আসলে আপনি যদি বাংলাদেশের মানচিত্রটা খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন দেশটি কেবল দুটি দেশের সঙ্গে স্থল সীমান্ত ভাগাভাগি করে। একদিকে 3 দিক ঘিরে আছে ভারত আর আরেকদিকে মিয়ানমার। এখন মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ঠিক উল্টো দিকে উপস্থিত হয়েছে। এটি বেশ কয়েকটি বড় সংবাদ মাধ্যমেও কভার করা হয়েছে যে রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা এই আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি চলে এসেছে। আরাকান আর্মিরা এসে দাঁড়িয়ে রয়েছে, আর এখানেই সেই বিখ্যাত দ্বীপ রয়েছে যেটা নিয়ে শেখ হাসিনা অনেকবার মন্তব্য করেছেন। ব্রেকিং ব্রেকিং ব্রেকিং। এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে নিউজটি, যে ভাই ঘটনার সত্যতা কতটুকু, কারণ আলোচনায় কিন্তু এটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সম্পর্কের অবনতিগত অবস্থান আছে। এবং সবচেয়ে অবাক করার কথা, আরাকান আর্মি হঠাৎ এই গত কয়েক সপ্তাহের মধ্যে তাদের অস্ত্রশস্ত্রের ভান্ডার প্রবলভাবে বেড়েছে। বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম আরাকান আর্মি। এখন সেই আরাকান আর্মিদেরকে শেখ হাসিনা ব্যবহার করতেছে। আরাকান আর্মি এখন শেখ হাসিনার কথায় উঠতেছে, বসতেছে। শেখ হাসিনা চাচ্ছে আরাকান আর্মিদেরকে দিয়ে ঢাকা দখল করাবে এবং বাংলাদেশটাকে লন্ডভন্ড করাবে। তারপরই যেন শেখ হাসিনা দেশে আসতে পারে এবং সে এসে ক্ষমতায় বসার চেষ্টা করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনা কিভাবে আরাকান আর্মিদেরকে ব্যবহার করতেছে। অন্যদিকে আরাকান আর্মি কিন্তু বাংলাদেশকে অনেক কিছুই করে আমরা শুনতে পাচ্ছি, সেইগুলো আপনাদেরকে স্পষ্ট করে দেখাবো। আরাকান আর্মি কি কি করতেছে বাংলাদেশে আমরা ঘটনাস্থলে থেকে সবকিছু লাইভ আকারে দেখাবো। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতেছি না। ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত কিন্তু এই ভিডিওতেই দেখতে পারবেন, এবং আরাকান আর্মিকে কিভাবে শেখ হাসিনা ব্যবহার করতেছে এবং কি দিয়ে ব্যবহার করতেছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে কিন্তু ভারতও সাপোর্ট করতেছে। আপনারা সবাই জানেন ভারত কিন্তু বড় একটা রাষ্ট্র এবং সেই আরাকান আর্মি কিন্তু ভারতের কথা শুনতে বাধ্য হবে। সেইগুলো আপনারা দেখবেন, স্পষ্টভাবে বুঝতে পারবেন। সর্বশেষ আমাদের বাংলাদেশের অবস্থা কি হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই জায়গায় এগুলো দেখেন। একদিকে 3 দিক ঘিরে আছে ভারত আর আরেকদিকে মিয়ানমার। এখন মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ঠিক উল্টো দিকে উপস্থিত হয়েছে। এটি বেশ কয়েকটি বড় সংবাদ মাধ্যমেও কভার করা হয়েছে যে রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা এই আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি চলে এসেছে। সীমান্তের একদিকে মংডু এবং আরেকদিকে টেকনাফ, যা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, আর মাঝখানে রয়েছে একটি নদী। আর নদীর এই দিকে অর্থাৎ ম্যাপে যেমনটা দেখছেন এই মংডু এলাকাতেই আরাকান আর্মিরা এসে দাঁড়িয়ে রয়েছে, আর এখানেই সেই বিখ্যাত দ্বীপ রয়েছে যেটা নিয়ে শেখ হাসিনা অনেকবার মন্তব্য করেছেন। আর বর্তমানে বাংলাদেশ তার সীমান্ত সুরক্ষা জোরদার করেছে, কারণ তাদের আশঙ্কা যে আরাকান আর্মি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে তাদের দেশের জন্য। রাখাইন অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী নেই, সেখানে আরাকান আর্মি এখন প্রধান নিরাপত্তা প্রদানকারী। বাংলাদেশের সীমান্তের কাছেই চট্টগ্রাম এবং কক্সবাজার অবস্থিত, যেখানে অসংখ্য রোহিঙ্গা শরণার্থীর শিবির রয়েছে। আর এই অঞ্চলে ঠিক এই পাশে অর্থাৎ রাখাইন স্টেটে আরাকান আর্মিরা রয়েছে। এখন দেখুন বন্ধুরা, এই আরাকান আর্মিদের নিয়ে বাংলাদেশের সরকার অত্যন্ত চিন্তিত। আর আরও একটি জিনিস, সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়াতেও প্রচণ্ড ঘুরপাক খাচ্ছে যে আরাকান আর্মির বর্তমান পদক্ষেপ নাকি ভারতের নির্দেশে হচ্ছে। যদিও ভারত ও আরাকান আর্মির সম্পর্ক সবসময় আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গেছে, এমন না যে তাদের সম্পর্ক সবসময় আরাকান আর্মিদের সঙ্গে ভালো ছিল। ভারত একসময় আরাকান আর্মির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও পরবর্তীতে কৌশলগত স্বার্থ রক্ষার জন্য সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে ভারতের রাজ্যসভার একজন সদস্য আরাকান আর্মির বিদ্রোহী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে স্পষ্ট যে ভারত কৌশলগতভাবে তাদের সঙ্গে সম্পর্ককে মজবুত করছে। ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কালাদান মাল্টিমডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প
যেটির কাজ সম্পন্ন করতে আরাকান আর্মিরা আগ্রহী বলে জানিয়েছেন। তবে এই ভারত এবং আরাকান আর্মির সম্পর্কে একসময় আরাকান আর্মিরা আরোপও লাগিয়েছেন যে আমরা নাকি তাদেরকে বিট্রে করেছি। এখন দেখুন জিওপলিটিক্সে যখন যা খুশি ঘটতে পারে, তবে বর্তমানে যে সম্পর্ক ঠিক হচ্ছে এটা একটা পজিটিভ দিক। তো এখন এই সব কিছু দেখে বাংলাদেশ তাদের সীমান্তকে আরও সুরক্ষিত করছে, কারণ তারা আশঙ্কা করছে যে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে পারে। আরাকান আর্মির এই উপস্থিতি তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে আরাকান আর্মি আসলে কারা, বাংলাদেশ কেন তাদেরকে নিয়ে এতটা চিন্তিত, ভারতের সঙ্গে তাদের সম্পর্কের গতি প্রকৃতি কিভাবে পরিবর্তিত হয়েছে, আর কেন বাংলাদেশের মানুষ এই আরাকান আর্মির নাম শুনলেই ভয় কাঁপছে। বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকা যোগসূত্রকে খুঁজে বের করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। কাকতালীয়ভাবে যেদিন তিনি বাংলাদেশ পৌঁছান সেদিনই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে। তাহলে আসুন বন্ধুরা সমস্ত ডটগুলোকে যুক্ত করি এবং বুঝে নিই যে কিভাবে কূটনৈতিক চালে বাংলাদেশ এমন এক পরিস্থিতিতে পড়েছে যেখানে তাদের সীমান্ত সুরক্ষার বিষয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আসল ঘটনা হলো রবিবারে একটি বড় ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, যা মিয়ানমারের অত্যন্ত শক্তিশালী ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এথনিক মাইনরিটি আর্মস গ্রুপস, তারা বাংলাদেশের সীমান্তের কাছের তাদের শেষ আউটপোস্টটি পুরোপুরি দখল করে নিয়েছে। আপনারা এখানে দেখুন, এটি হচ্ছে মংডু। মংডুর ঠিক পাশেই সবুজ রঙে যে অংশটি দেখাচ্ছে সেটি বাংলাদেশ, আর এই শেষ আউটপোস্টটি আরাকান আর্মি সম্প্রতি রবিবার দখল করেছে। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রায় 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এখন কার্যত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আপনি যদি মানচিত্রটি দেখেন তাহলে রাখাইন রাজ্যটির প্রায় 80% এলাকা ইতিমধ্যেই আরাকান আর্মির অধীনে চলে গেছে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এর পাশেই তো কক্সবাজার রয়েছে, সেখানে কি হচ্ছে? বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে কক্সবাজার সীমান্তের ঠিক ওপারে প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থী অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে আরাকান আর্মি সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে যখন এই রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হবে। আর এই কারণেই বাংলাদেশ অত্যন্ত চিন্তিত। আর বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক খারাপ এই কারণেও যে এই গ্রুপটি আগেও রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে, যার কারণে হাজার হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন এই সীমান্তে আরও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই কারণে বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ চরম উদ্বেগে রয়েছে। সীমান্তে আরাকান আর্মির ক্রমাগত উপস্থিতি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের সম্ভাবনা তাদের জন্য বড় বিপদ ডেকে আনছে। রীতিমতো যুদ্ধ চলছে, গুলির আওয়াজ, মেশিন গানের আওয়াজ, প্লেনের আওয়াজ, এবং সবচেয়ে অবাক করার কথা, আরাকান আর্মি হঠাৎ এই গত কয়েক সপ্তাহের মধ্যে তাদের অস্ত্রশস্ত্রের ভান্ডার প্রবলভাবে বেড়েছে, তাদের হাতে টাকার সাপ্লাই প্রবলভাবে বেড়েছে। অদ্ভুত কাণ্ড নয়? আরাকান আর্মি লড়ে যাচ্ছে মায়ানমারের জুন্টা সরকার, যে কোনো দিনের পতন হবে। শুধুমাত্র এই জুন্টা সরকার 2-1টি শহরে আবদ্ধ হয়ে গেছে এবং আরাকান আর্মি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে টেকনাফ, বাংলাদেশের যে জেলা, সীমান্তবর্তী জেলা, এবং শুধুমাত্র টেকনাফের কিছুটা অংশ দখল করা নয়, বাংলাদেশের যে চেকপোস্টগুলি আছে এই সীমান্ত অঞ্চলে, টেকনাফ সীমান্ত অঞ্চলে, সেই সবকটা হাতছাড়া হয়েছে। অর্থাৎ সেখান থেকে বাংলাদেশের আর্মি বিজেপিকে মেরে তাড়িয়েছে এই আরাকান আর্মি। কলকাতা দখলের স্বপ্ন তো দিবা স্বপ্ন পরে পূরণ করবি, আগে তো নিজের যে দেশ বাঁচা। নিজের দেশের অর্ধেকটা দখল হয়ে গেল। এখনো এরা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে জাহির করার জন্য বাংলাদেশের জনতাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনতা এই মূর্খ নেতা এবং অবসরপ্রাপ্ত এই বয়স্ক ফৌজি চাচাদের কথা কতটা বিশ্বাস করে সেটাই এখন দেখার। আরাকান আর্মি এই টেকনাফ জেলার একটা অংশ দখল করে নিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন 2 দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলো মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবং আপনারা জানেন বাংলাদেশের বাপ বদল করার হ্যাবিট একটা আছে। যেমন তারা স্বাধীনতা দিবস বদল করে, তেমনি তারা বাপ বদল করে। প্রথমে চীনকে ধরেছিল, চীন পরিষ্কার হটিয়ে দিয়েছে, চীন এখন ভারতের মুখাপেক্ষী। তারা এখন পাকিস্তানকে ধরলো, পাকিস্তানকে এবার শিক্ষা দিয়ে দিয়েছে তালিবানের জঙ্গি গোষ্ঠী হামলা করেছে পাকিস্তান আফগানিস্তানের এই সীমান্ত প্রায় খাইবার পাখতুনখোয়া এলাকায়। অতর্কিত জঙ্গি হামলায় এখন অব্দি যেটুকু জানা গেছে 16 জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরো প্রায় 9-10 জন জওয়ান। মাঝরাত থেকে তালিবান জঙ্গিরা হামলা শুরু করে, 2.5 ঘন্টা ধরে গুলি চালিয়ে পাক এই সেনাদের
পোস্টটা দখল করে নিয়েছে। জানা যাচ্ছে 30 জন এই তালিবানি জঙ্গি পাহাড়ি এলাকায় পাকিস্তানের ছাউনিকে 3 দিক থেকে ঘিরে ফেলে এবং 16 জন জওয়ানের মৃত্যু, 10 জন আহত হয়েছে, সমস্ত কিছু দখল করে নিয়েছে। তালিবান খেপে উঠেছে, পাকিস্তানকে বাঁশ দিচ্ছে, যে পাকিস্তানকে বাপ বানিয়েছে বাংলাদেশ। পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে না তালিবানকে আটকাবে? শুধু তালিবান, হঠাৎ করে গত 2 সপ্তাহে দেখতে পাচ্ছি এই বালোচিস্তানের বালোচ বিপ্লবীরা খেপে উঠেছে, তারা এবার পাকিস্তান থেকে আলাদা হতে চায়। যদিও এই সমস্যাটা অনেকদিন আগেকার, বহু বছর ধরে চলছে, কিন্তু গত 2 সপ্তাহে হঠাৎ বালোচ জঙ্গিরা একটু বেশি খেপে উঠেছে। তারা বালোচিস্তানকে আবার আলাদা দেশ গড়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে। কি হচ্ছে বলুন তো? বাংলাদেশ যাদেরকেই বাপ বানাচ্ছে তারাই নিজেদের সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। কোনো কারণ আপনারা পাচ্ছেন? কাউকে ভাবছেন নাকি যে এর পেছনে আছে? আমি জানি না, আপনারা আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। যদি আপনারা ভাবতে পারেন অবশ্যই ভাবুন। অন্যদিকে আরো একটা মজার ঘটনা দেখুন। আরাকান আর্মি, মায়ানমারের যে দেশ মায়ানমার, আগে ছিল বার্মা, সেই মায়ানমারের একটা বিদ্রোহী দল, বেশ কয়েকটা বিদ্রোহী দল একত্রিত হয়ে মায়ানমারের জুন্টা সরকারের পতন চাইছে, তাদের বিরুদ্ধে লড়ছে। এই জুন্টা সরকারকে পরিকাঠামো বা অন্যান্য কিছু দিয়ে সাহায্য করেছে চীন, কারণ মায়ানমারে খনিজ পদার্থ, আকরিক এইসব রয়ে গেছে, চীন সেগুলোকে দখল করতে চায়। ফলে তারা মায়ানমারে একটা ইনভেস্ট করেছে। এর মধ্যে কোথাও দূর দূরান্তে ভারত নেই, অথচ চীন চাইছে এই আরাকান আর্মি, জুন্টা সরকার এদের সঙ্গে বৈঠকে বসবে এবং সেই বৈঠকে থাকবে কে? ভারত সরকার। কেন বলুন তো? যারা বলছেন এখনো যে মোদি কি করছে, শাহ কি করছে, ভারত কি করছে, তাদের এগুলো একবার ভাবার কথা। মায়ানমার জুন্টা সরকার, আরাকান আর্মি তাদেরই দেশের বিদ্রোহী সংস্থা, বিদ্রোহী দল, তারা সরকার দখল করবে, চীন সেখানে ইনভেস্ট করেছে, চীনের মাথা ব্যথা আছে, তারা ভারতকে টানছে কেন? কখনো ভেবে দেখেছেন? অন্যদিকে আবার ইউনুস বুঝে গেছে চীনের কাছ থেকে সাহায্য পাবে না। পাকিস্তান তাদের কাছ থেকে কি করে সাহায্য পাবে? পাকিস্তান তো নিজেই ভিখারি দেশ, খেতে পায় না। অন্যদিকে একটা সীমান্তে বালোচ, একটা সীমান্তে তালিবান পাকিস্তানকে গুটিয়ে যাচ্ছে। পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে পারবে না, এটা মোহাম্মদ ইউনুস বুঝে গেছেন। কার কাছে সাহায্য চাইলেন এবার? এবার মোহাম্মদ ইউনুস এই আরাকান মায়ানমার সীমান্ত এই পরিস্থিতি থেকে সামলাতে সাহায্য চাইল থাইল্যান্ড এবং মিশরের। তারা পৌঁছে গেল ব্যাংককে, 6 দেশের ক্রাইসিস মিটিং এ গেল মোহাম্মদ ইউনুস। 6টা দেশ ক্রাইসিস মিটিং করছে। আরাকান আর্মি মায়ানমার দখল করছে, জুন্টা সরকারকে হটিয়ে দিচ্ছে, 6টা দেশ ক্রাইসিস মিটিং করবে। কোন 6টা দেশ? বাংলাদেশ এবং মায়ানমার ছাড়াও আর যে 4টে দেশ আছে, ভারত, চীন, লাওস এবং কম্বোডিয়া। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে মায়ানমারে বিদ্রোহীদের আলোচনায় বসতে উদ্যোগী হোক এই 6টা দেশ। বাংলাদেশ ছাড়া বাকি যে 5টা দেশ, ভারত, চীন, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার, এরা আলোচনায় বসুক। কিন্তু চীন আবার এটা চাইছে না। ভারত এবং চীন আবার দুটো দেশই এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। চীন চাইছে না যে এই বৈঠক করতে বাকি দেশগুলো বসুক। চীন চাইছে এই মায়ানমার সমস্যা, আরাকান আর্মির আক্রমণ, জুন্টা সরকারের পতন, এই জুন্টা সরকার এবং আরাকান আর্মির সঙ্গে বৈঠকে বসতে চাইছে চীন। অথচ অদ্ভুতভাবে তারা চাইছে শুধু ভারতকে। কেন? ভারতের তো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। না আছে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক, না আছে মায়ানমারের জুন্টা সরকারের সঙ্গে সম্পর্ক, না আছে চীনের সঙ্গে কোনো সম্পর্ক। চীন ইনভেস্ট করেছে মায়ানমারে, মায়ানমার দখল করে নিচ্ছে আরাকান আর্মি। চীন বৈঠকে ভারতকে কেন চাইছে? অন্যদিকে আবার এই চীন যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনুস মিশরের পায়ে পড়লো, তারা চাইছে যে মিশর এবং অন্যান্য দেশগুলো, থাইল্যান্ড বা বাকি অন্যান্য দেশগুলো এখানে হস্তক্ষেপ করুক। সেই হস্তক্ষেপে আবার না করে দিয়েছে চীন। মিশরে পৌঁছে আবদেল আল সিসির কাছে এই বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। কিন্তু আবদেল এল সিসি, মিশর, তাকেও তিনি এই মোহাম্মদ ইউনুসকে পাত্তা দেননি। ক্রাইসিস মিটিংয়ে চীন চেয়েছে এই ধরনের বৈঠক কিছু হবে না। চীন শুধু বৈঠক করতে চায় আরাকান আর্মি এবং জুন্টা সরকারের সঙ্গে, যেখানে থাকবে শুধু ভারত। কেন? কখনো ভেবে দেখেছেন? চীন তার সবচেয়ে বড় শত্রু ভারতকে নিয়ে কেন এই মায়ানমার সমস্যায় বসতে চাইছে? ভাবুন। যদি ভাবেন, চারপাশে দেখুন, কারো কথা বিশ্বাস করতে হবে না, কোনো মিডিয়া দেখতে হবে না, কোনো সাংবাদিকের কথা শুনতে হবে না। নিজের হাতে মোবাইল আছে, নেট আছে, সেখানে সার্চ দিন, বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখুন এবং নিজে ভাবার চেষ্টা করুন যে এই যুদ্ধে মায়ানমারে আরাকান আর্মি ঢুকছে, ভারতের কি ভূমিকা?
পাকিস্তানকে এদিক থেকে মারছে তালিবান, ওদিক থেকে মারছে বালুচিস্তান, ভারতের কি ভূমিকা? যদি মাথা খাটিয়ে আপনারা নিজেরা বার করতে পারেন তাহলে আর কখনোই এটা বলবেন না যে মোদি কি করছে, শাহ কি করছে, ভারত কি করছে। সবটাই যুদ্ধের হুমকি দিয়ে হয় না। কেউ মূর্খের মতন বলে দিল কলকাতা 4 দিনে দখল করে নেবো, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবো। সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়া যায়, কিন্তু সেটা দিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় রাজনীতিটা হয় না। তার জন্য আন্তর্জাতিক দুনিয়ায় দাবাটা খেলতে হয়, এবং সেই দাবা খেলছে এখন এই মুহূর্তে ভারত সরকারের হয়ে ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। একবার ভাবুন, চীনের বিদেশ মন্ত্রী নেমন্তন্ন করে বৈঠক করছে কার সঙ্গে? ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে, যেটা বিশ্ব আজ অব্দি কোনোদিন দেখেনি। কারণ বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন, প্রধানমন্ত্রী বৈঠক করতে গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কখনো ভেবেছেন চীনের বিদেশ মন্ত্রী কেন অজিত দোভালকে ডেকে বৈঠক করছে? একবার ভাবুন, নিজেরা বুদ্ধি খাটিয়ে ভাবার চেষ্টা করুন যে ভারতের এখানে কি ভূমিকা। মায়ানমার আরাকান আর্মি দখল করে নিচ্ছে, জুন্টা সরকারের পতন হয়ে যাচ্ছে, বাংলাদেশের অর্ধেক, টেকনাফ জেলার অর্ধেকটা দখল হয়ে গেল। ভারতের ভূমিকা কি? চীন কেন বাংলাদেশকে ঘাড় ধাক্কা দিয়ে ভারতকে খাতির করছে? পাকিস্তান ডায়লগ দিচ্ছে নেতারা, আমাদের পরমাণু আপনাদের জন্য আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাহস নেই যে এই মুহূর্তে খুল্লা বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে, কারণ তারাও জানে তারাও বিপদে আছে। একদিকে তালিবান, একদিকে বালুচিস্তান। ভারতের ভূমিকাটা কি যদি ভেবে বার করতে পারেন, তাহলে যারা বলছেন মোদি কি করছে, শাহ কি করছে, ভারত কি করছে, তারা আর সে কথাটা বলবেন না। আন্তর্জাতিক দুনিয়ায় দাবা খেলা হয়, সোশ্যাল মিডিয়ায় কমেডি হয় না। কি বলবেন আপনারা? আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান এবং এতক্ষণ সবটাই বুঝে গেছেন যে ঠিক এই মুহূর্তে এই আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশ মায়ানমার বর্ডার, শেখ হাসিনা, এই নামটার মধ্যে একটা ভয় আছে, ভয়। বিশেষ করে যারা আপনার কি বলা হয় যে শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে অনুপ্রবেশ করে দীর্ঘদিন যাবত ওই দলগুলোর সাথে কানেক্টেড ছিল, নিজেদের পদ পদবি সেখানে নিয়েছিল, অবস্থান তৈরি করেছিল। আবার দিন শেষে তারাই মেটিকুলাস প্ল্যানে আপনার কি বলা হয় যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। তো ওই মানুষগুলিকে আসলে চায় যে শেখ হাসিনা দেশে আসুক, তার বিচার হোক, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছেন তারা কি আসলে চান যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে? আসলে চায় না। আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে সরকার কিভাবে জনগণকে বোকা বানাচ্ছে। তা আমি ভাবছি যে না, এটা হয়তো আওয়ামী লীগ বলার জন্য বলছে, কিন্তু পরে দেখি যে ভাই ঘটনা তো সত্য। আমরা কেন মনে করব না যে সরকারে যারা এই মুহূর্তে দায়িত্বশীল আছেন, আপনারা জনগণকে বোকা বানাচ্ছেন। গেল কয়েকদিন আগে থেকে আমরা জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য, আন্তর্জাতিক পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু আজকে আপনি দেখেন এই ঘটনাটা কতটুকু মানে আমাদের যিনি একজন প্রধান দায়িত্বশীল ব্যক্তি আছেন তিনিই কতটুকু উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন। আপনার শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। এই কথা কে বলেছিল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। তো আজকে দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানানোর আধা ঘন্টার মধ্যে তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। এর আগে আমরা শুনছিলাম পুলিশের পক্ষ থেকে যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। এখন আমাদের প্রসিকিউটর কি বলছে দেখেন। চিফ প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিকদের বলছিলেন যে ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে। তখন এক সাংবাদিক জানতে চাইছে যে কবে জারি হয়েছে। তাজুল ইসলাম বলেন, যখন আমরা আবেদন করেছিলাম তার পরপরই ইমার্জেন্সি এটা জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলার বিষয় না। তখন সাংবাদিকরা একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের ওই মেসেজটার মাধ্যমে যে এটা আপনারা যে ইন্টারপোলের এনসিবির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা কি এটা দেখছেন যে রেড অ্যালার্টটা জারি হয়েছে? তো প্রসিকিউটর বলছেন যে ফরমালি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তার মাধ্যমেই এটা অনেক আগে জারি হয়ে গেছে। এরপর ইন্টারপোলের এনসিপির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্যটা নিশ্চিত হতে চেয়েছিলেন আমাদের গণমাধ্যম কর্মীরা, কিন্তু ইন্টারপোল বা এনসিবির ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্যই নেই। এর মধ্যে রেড অ্যালার্ট জারি নিয়ে আবার প্রেস ব্রিফিং করে বসছেন কে? চিফ প্রসিকিউটর। তো তিনি বলছেন যে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পুলিশ। বাংলাদেশ পুলিশের একটি শাখা এনসিবি নামে
তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত অ্যাক্টিভিটিজ আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে সেইটা মনিটর করেন, দেখভাল করেন এবং সেই ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন। গত 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস থেকে আমরা ফরমালি ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য এনসিবির যে স্বীকৃত ফর্ম আছে সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ এনসিবিকে পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব হচ্ছে এনসিবির। সুতরাং ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেটা বলার দায়িত্ব হচ্ছে এনসিবির। এখন বাস্তবিক অর্থে আমাদের পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়, আমরা এই খবরটা ক্লিয়ারলি বলতে পারতেছি না যে এটা জারি হয়েছে কি না আপনার বা জারি হয় নাই। ইন্টারপোলের ওয়েবসাইটে এই রেড অ্যালার্ট জারির তথ্যটা অ্যাভেলেবেল আছে কিনা এটার আপডেট জানতে হলে পুলিশের সদর দপ্তরে যেতে হবে, ওইখান থেকে জানতে হবে। এখন আমরা দেখছি কি আওয়ামী লীগ চ্যালেঞ্জ দিয়েছে, এই যে ইন্টারপোলের তথ্য নিয়ে সরকার কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে, দেখাক এনসিবির কোথায় আছে এটা, মানে ইন্টারপোলের কোন ওয়েবসাইটে আছে, নাই। তো যদি নাই থাকে, আমরা এতদিন শুনলাম তাকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে এটা একটা হচ্ছে, গণমাধ্যমে নিউজও আসলো ভারতকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিবেন কিনা। তো যতটুকু আমরা বুঝতে পারতেছি পররাষ্ট্র দপ্তর থেকে কয়েকদিন আগে বলা হলো যে এখনও সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে কি ভারতের কাছে ফেরত চাইবে নাকি চাইবে না এই বিষয়টাই কোনো আলোচনা নাই। তারা কি ভয় পাচ্ছেন? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভাই তিনি যেইখানে আছেন ওইখানে ওনারা থাকতে দেন। শেখ হাসিনা বাংলাদেশে পা দিলে যে দৃশ্যপট ঘটবে, দুইটা দৃশ্যপট ঘটতে পারে। এক হচ্ছে যখন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সবাই ভাবছিল যে বিএনপি একদম মাঠা উলাই ফেলবে, কিন্তু ওই দিন একটা কাকপক্ষীয় আওয়াজ করে নাই, সবাই খুব আশ্চর্য হয়েছে। তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে এরকম দুইটার একটা ঘটবে। এক হচ্ছে পুরো বাংলাদেশে বর্তমান যে সরকার আছে সে সরকার 24 ঘন্টার মধ্যে পড়ে যেতে পারে, প্রশাসনের মধ্যে আওয়ামী পন্থী যারা আছেন তারা অ্যাক্টিভ হইতে পারেন, পুরো দেশে একটা ওলটপালট পরিস্থিতি তৈরি হতে পারে। বৈষম্য বিরোধীদের অবস্থান তো খারাপ হবেই, সংঘর্ষ হবে, শত শত মানুষ মারা যাবে। এটা হচ্ছে একটা দৃশ্যপট। আরেকটা দৃশ্যপট হচ্ছে কিছুই হবে না, শেখ হাসিনা আসবেন, এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হবে, তারপর তাকে নিয়ে জেলে ঢুকাই দেওয়া হবে, আর্মি মাঠে আছে, বিজিবি নামবে, পুলিশ আছে, তারা মাঠ কন্ট্রোল করবে। বাট পারসেপশন বলছে প্রথম অংশটাই বেশি হওয়ার মানে আশঙ্কা, যে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে। সম্ভবত এই সকল জিনিসগুলোকে মাথায় রেখেই জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক, অন্যদেরকে বলার জন্য বলা হোক, এই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরার জন্য যে রেড অ্যালার্ট জারির কথা বলা হয়েছে ওইটা বাস্তবিক অর্থে এটাই, এর বাহিরে সম্ভবত আর কিছু না। কারণ আমাদের চিফ প্রসিকিউটর তিনিই জানেন না তো আসলে কতটুকু সমন্বয়হীনতা আছে। আপনার কি মনে হয় যে বর্তমান ইউনূস সরকার তিনি চাইবেন যে তার শাসনামলে শেখ হাসিনা বাংলাদেশে আসুক, তিনি শেখ হাসিনার হাতে হাত করা পড়াবেন অথবা তাকে গ্রেপ্তার করার মতন এত বড় দুঃসাহস দেখাবেন? সরকারের এই সাহস আছে নাকি আসলে আছে যে আমরা করতে পারি দেখাই দিবে, এরকম বলে কিন্তু যে শেখ হাসিনা দেশে এসে তার ফাঁসি হবে, সার্জিস্ট এরকম বলে, এটা কি কতটুকু পসিবল? দেখা যাক আসলে। তবে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বক্তব্য দেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে দিতে হবে। তবে এই খবরে আওয়ামী লীগের মধ্যে অসম থেকে সে ডিটেক্ট করা হচ্ছে, যাদের ইন্টারোগেট করা হচ্ছে তাদের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে যে তারা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ভোটার লিস্টের নাম পর্যন্ত ঢুকিয়ে বসে রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা প্রশ্ন, মৌলিক প্রশ্ন আপনাদের কাছে করছি যে মোহাম্মদ ইউনূস কোন স্ট্র্যাটেজিতে এই মুহূর্তে খেলছেন? তার আগে বলিনি, মোহাম্মদ ইউনূস দি ইকোনমিস্টকে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউয়ের মারাত্মক। তিনি যে দেশ ছেড়ে পালাবেন তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট। তিনি বলেছেন যে আমাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে, সেই কাজটা করে আমি 2025-এর শেষ বা 2026-এর ইলেকশন করিয়ে আমি আবার আমার কমফর্ট জোনে চলে যাব, আমি যে কাজে প্যারিসে আছি সেখানে চলে যাব। অর্থাৎ বুঝতে পারছেন যে রাষ্ট্রপতি হওয়ার, পার্মানেন্ট রাষ্ট্রপতি হওয়ার লক্ষ্যে মোহাম্মদ ইউনূসের যে টার্গেটটা আছে সেটা যদি ফুলফিল না হয়, ইলেকশন যদি দ্রুত না করাতে পারেন, বিএনপি জামাতটা যদি তার ঘাড়ে চেপে বসে, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সঙ্গে যদি বিএনপি এবং জামাতদের এই লড়াইটা একটা প্রবল জায়গায় পৌঁছে যায়, তার মাঝখান থেকে তিনি পালাবার একটা এসকেপ রুট করার চেষ্টা করছেন। তার কারণ তিনি জানেন এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমি ফল করছে, তার এই মাইক্রো ফাইন্যান্স বাংলাদেশের ইকোনমিকে বাঁচাতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে ভারত বিরোধী জিগির তুলে সমস্ত জামাতদের খুশি করা, বিএনপিকে খুশি করা, এই টার্গেট নিয়ে তিনি মুভ করছেন। আপনারা জানেন এর মধ্যে মোহাম্মদ ইউনূস বিদেশে বসে পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে একটা আলোচনা সেরেছেন এবং শুনলে অবাক হবেন যে
সেখানে হচ্ছে চিনি তৈরি করা এবং ডেঙ্গু মোকাবিলা করা, এইসব ব্যাপারে যদি পাকিস্তান সরকারের সঙ্গে কোনো একটা কোলাবোরেশন করা যায়, তাতে বিদ্যুৎ নেই, তাতে থাকার কথা নয়, তাতে চাল গম অন্যান্য কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্যের ব্যাপার নেই, ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করা যায় পাকিস্তানের কাছ থেকে নাকি শিখবে, বা পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে শিখবে, কোলাবোরেশন হবে। আসলে ওটা হচ্ছে একটা অজুহাত, যে অজুহাতে পাকিস্তানের সঙ্গে একটু সখ্যতা বাড়ানো এবং তাতে জামাতদের খুশি করা। ইতিমধ্যে একটা নির্দেশিকা মোহাম্মদ ইউনুস দিয়েছেন, আপনারা জানেন যে পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ ঢুকবে সেই জাহাজে কোনো ফিজিক্যাল চেকিং হবে না। সারা পৃথিবীর কোনো রাষ্ট্রে যে ব্যবস্থাটা নেই যে জাহাজে একটা ফিজিক্যাল চেকিং হয়, যে কী কী প্রোডাক্ট আছে, কী কী আছে, পেপারস অনুযায়ী প্রোডাক্টগুলোকে চেকিং করে। একমাত্র বাংলাদেশ সেটাকে উঠিয়ে দিল। তার কারণ আলটিমেটলি জামাতদের অস্ত্রটা যাতে ওখান থেকে আসে এবং সেটা যাতে মিডিয়াতে ফোকাস না হয় তার পরিকল্পনা করছেন। কি শয়তান টাইপের মানসিকতা! দেখুন, নোবেল পুরস্কার পাওয়া একটা লোক কোন লেভেলে উঠেছেন, 84 বছর বয়স। আমি বলছি না সুদখোর মৌলবাদী বলি, যে জাহাজে ফিজিক্যাল চেকিং তিনি করতে দেবেন না, করতে বারণ করে দিয়েছেন। আর ওদিকে বিদেশে গেছেন, টাকা দিন টাকা দিন টাকা দিন এসব করার জন্য বিদেশে গেছেন, পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে মিটিং করেছেন, মিশরের প্রধানের সঙ্গে দেখা করেছেন, কিন্তু সেখানে একটা খুব অদ্ভুত আবদার করেছেন, মায়ানমার সমস্যাটা একটু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে ভারতবর্ষকে আপনারা ডিস্টার্ব করছেন কেন মোহাম্মদ ইউনুস? ভারতবর্ষ তো আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে যেতে চাইনি। ভারতবর্ষ তো আপনাদের শেখ হাসিনাকে আমাদের পিসফুলি আমাদের একটা রাখার ব্যবস্থা করেছে। এর বাইরে তো বাংলাদেশের বিরোধিতা করার জায়গা ভারত তো প্রকাশ্যে কোনো জায়গায় যায়নি। তাহলে ভারতবর্ষের বিরোধিতাটা কেন? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি আপনাদের তথ্য দিয়ে আজকে এক্সপ্লেন করছি, একটু ভালো করে শুনবেন। যে মোহাম্মদ ইউনুসের ভারত বিরোধিতাটা একদিকে জামাতদের খুশি করা, একদিকে রাজাকারদের খুশি করা, একদিকে বিএনপিকে খুশি করা, একদিকে ভারত বিরোধী যুদ্ধ জিগির তুলে মৌলবাদী ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের এক জায়গায় তৈরি করা, এবং অন্য দিক থেকে জাসিমউদ্দিন রহমানি গ্রুপটাকে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করিয়ে বাংলাদেশ তার মজাটা দেখার চেষ্টা করবে, যার বিনিময়ে তিনি এই জামাত রাজাকারদের সাপোর্টে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে পার্মানেন্ট একটা সিটের জন্য চেষ্টা করবেন। কিন্তু বিএনপি আবার সেটা ছেড়ে দিতে চাইছে না। কেন? যারা বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, যারা ওই উপদেষ্টা সমন্বয় কমিটিতে আছেন, তারা তো ইলেকশনে, তারা তো দল করছেন, তারা তো ইলেকশনের দিকে যাবেন, তারা তো একটা টাইম চাইছেন। বিএনপি আবার টাইম দিতে চাইছে না। এই মাঝখানে গেরোয় পড়ে শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুসকে দেশ ছাড়তেও হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যার জন্য নিজের বাজার দর বাড়ানোর জন্য তিনি দি ইকোনমিস্টকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, আমার তো কমফর্ট জোন হচ্ছে আমি প্যারিসে যদি চলে যেতে পারি। 84 বছর বয়সে গিয়ে প্যারিসে গিয়ে কী কমফর্ট জোন পাবে? এই শয়তানিটা করার কোনো দরকার ছিল? যেটা করলেন এন্টায়ার উপমহাদেশকে ক্রাইসিসের মধ্যে একটা ফেলে দিলেন। দেখুন, ভারতের কিছু ক্ষতি হবে না, ভারতকে একটু স্ট্র্যাটেজিক প্ল্যানিং কিছু নিতে হবে। ইতিমধ্যে ভারত নিয়েও নিয়েছে। দেখুন, আপনাদের কাছে আজকে যে মূল বিষয়, সেই বিষয়টাতে আসি। মোহাম্মদ ইউনুস জানেন যে ভারতের দুর্বলতার জায়গা কোনটা। দুর্বলতার জায়গা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ। তার কারণ এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে রাজ্যে এমন একটি সরকার আছে, যে সরকার বাংলাদেশের মৌলবাদীদের বন্ধু সরকার। এই কথাটা বললে অনেকে রেগে যেতে পারে, কিন্তু যেটা বাস্তবতা সেটাই তো বলছি। হাজার হাজার ফেক ফলস পাসপোর্ট তৈরি হচ্ছে পুলিশের সাহায্য থেকে কোনোভাবেই করা যায় না। দেখুন, আপনার পোশাকি নাম উপদেষ্টা হতেই পারে, কিন্তু দিনের শেষে কিন্তু আপনার ক্ষমতা বাংলাদেশের মন্ত্রীদের সমান। অর্থাৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে থেকে, সরকারি আধিকারিক নয়, একদম সরকারি পোস্ট থেকে আপনি অন্য প্রতিবেশী রাষ্ট্রকে ভেঙে দুটো টুকরো করে বৃহৎ বাংলা গড়ার স্বপ্ন দেখছেন, এবং সেই পোস্ট আপনি ফেসবুকে করছেন। তা ভারতের পক্ষ থেকে পাল্টা হিসাবে কিছু না কিছু বলা হবে, তা কিন্তু আমি আগের দিন একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম। ঠিক যেরকম অনুমান করা গেছিল, ঠিক সেরকমই কিন্তু ভারতবর্ষ একটি কড়া স্টেটমেন্ট দিয়েছে কালকে, যেখানে তারা বলেছেন, কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। ভারতবর্ষ কোনোভাবেই এই ধরনের পোস্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে না। দেখুন, এখানে ভারতবর্ষ বারংবার স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করেন। আপনারা কমেন্টে লেখেন যে ভারতবর্ষ কেন কোনো র্যাডিক্যাল অ্যাকশন নিচ্ছেন না, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম র্যাডিক্যাল অ্যাকশন নিয়ে পুরো বিষয়টা আরো জটিল করে দেওয়ার অন্তত ভারতের পক্ষ থেকে কোনো মানে আছে বলে ভারতের একাধিক কর্তারা হয়তো সেটা মনে করছেন না। কারণ যেভাবে ভারতকে দিনের পর দিন বাংলাদেশ উস্কে যাচ্ছে, যেভাবে যুদ্ধ তারা চাইছে, ভারত যদি এই পাতা ফাঁদে পা দেয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে পরিস্থিতিটা অনেক বেশি খারাপ জায়গায় চলে যেতে পারে।
কোনো দেশের যুদ্ধ সে দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে, সোসাইটিকে ক্ষতিগ্রস্ত করে, সর্বোপরি আন্তর্জাতিক স্তরে যেখানে ভারতবর্ষ জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার হওয়ার দিকে এগোচ্ছে, ঠিক সেখানে কিন্তু এই যুদ্ধ চাই না এই রকম একটা স্টেটমেন্ট কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে অত্যন্ত ভালো একটি ডিপ্লোম্যাটিক চাল বলে আমার ব্যক্তিগত অনুভূতি। কিছুদিন আগে ইউএন এর এই জাতিসংঘের একটি সভা কনফারেন্স যেখানে হলো, সেখানে জয়শঙ্কর কিন্তু একটি জোরালো ভাষণ দিয়েছিলেন যুদ্ধ নিয়ে, টেরোরিজম নিয়ে, এমনকি পাকিস্তানের যে দ্বিচারিতা সেখানে তিনি একাধিক কথা বলেছিলেন। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশ্বের একাধিক দেশ কিন্তু ভারতবর্ষকে জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার করার জন্য জোরালো ভাষণ দিয়েছিল এবং নিশ্চিতভাবে বলা যায় আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ভারতবর্ষ কিন্তু জাতিসংঘের অফিসিয়ালি পার্মানেন্ট মেম্বার বা পার্মানেন্ট পার্টনারও কিন্তু হয়ে যাবে। ঠিক সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু বারংবার করে কোনো এক অদৃশ্য আন্তর্জাতিক ষড়যন্ত্রে ভারতকে দিনের পর দিন উস্কে যাচ্ছে, হুমকি দিয়ে যাচ্ছে এবং হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা ধরুন একটা পিঁপড়ে হাতিকে কথায় কথায় ঠাট্টা করছে, তামাশা করছে, কিন্তু বুঝতে পারছে না হাতি যদি একটা হাত ওই পিঁপড়েটার উপর রাখে তাহলে হয়তো মাটির সঙ্গে কার্যত সে ধুলোয় মিশে যাবে। কিন্তু এখানেই কিন্তু হাতিটাকে অনেক বেশি সম্বোধন করতে হয়, কারণ সে জানে সে চাইলেই অনেক কিছু করতে পারে, আর নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখা, ক্ষমতাকে বাঁচিয়ে রাখা, এটাই হয়তো জীবনশৈলীর একটা অন্যতম বড়। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, আরাকান আর্মিদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে, আরাকান আর্মি কিভাবে বাংলাদেশের মধ্যে অ্যাটাক চালাবে বা অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে আরাকান আর্মিদের পদক্ষেপ। অন্যদিকে বাংলাদেশেও কিন্তু বসে নাই, বাংলাদেশকে চীন, পাকিস্তান অনেকেই সাপোর্ট দিতেছে এবং বাংলাদেশ বর্তমানে অনেক শক্তিশালী হয়েছে, যেই কারণেই কিন্তু বাংলাদেশ বর্তমানে ভারতকে একটুও ভয় পায় না। ভারত যদি বাংলাদেশকে কিছু করার চেষ্টাও করে ভারতকে অনেক পস্তাতে হবে, এইটাই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণরাও বলতেছে, বাংলাদেশের সবাই বলতেছে। বর্তমানে বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস তিনি কিন্তু দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের সাধারণ মানুষকে শিখিয়েছেন যে কিভাবে প্রতিবাদ করতে হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।